নমস্কার, আমি তরুণ ঘোষ। সকালে আমি যে খবরটা করেছিলাম সেই খবরটা আরো অনেকটা ডেভেলপ করেছে বেলার দিকে। এই খবরটা করেছে আজ তাক। বিভিন্ন পণ্য সমস্ত বর্ডারগুলো থেকে ফেরানো হচ্ছে, আর যে সমস্ত পণ্য ফেরানো হচ্ছে আর সেগুলোকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, কোথায় সেটা বলেনি। আর দ্বিতীয় হচ্ছে, যা যা পণ্য পাঠানোর কথা ছিল সেগুলো আমি এক এক করে বলে যাচ্ছি। 15 লাখ মেট্রিক টন আলু, 9 লাখ মেট্রিক টন পেঁয়াজ, 8 লাখ মেট্রিক টন ডাল, 10 লাখ মেট্রিক টন চাল, এছাড়া আছে অয়েলস, স্পাইসেস, সুগার। তার কোনো দেয়নি, কত মেট্রিক টন কি ওজন তা দেয়নি। আর ভিডিওতে যা বলছে আমি তো ভিডিওটা তুলতে পারবো না, আমি যেটা লিখে নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের অস্থির অবস্থা, বাণিজ্যে ব্যাপক ধাক্কা, বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমশ কমছে, চীনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে, অস্থির বাজার, মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কোমর ভেঙে দিচ্ছে। এখনই অবস্থা থেকে মুক্তির উপায় না খুঁজলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তখন অনাহার দেখা দিতে পারে, আসবে দুর্ভিক্ষ, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। আজ পাকিস্তান যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছতে বেশি দেরি লাগবে না। পাকিস্তানে তবু একটা নির্বাচিত সরকারকে সামনে রেখে সেনা দেশ চালাচ্ছে, বাংলাদেশে সেটাও নেই। নির্বাচিত সরকার না হলে বৈদেশিক ঋণ বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার থেকে টাকা পাওয়া কঠিন। আর আসু নির্বাচনের কোনো উদ্দেশ্য এই সরকারের দেখা যাচ্ছে না, ফলে বাংলাদেশে সত্যি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এই টোটাল যে রিপোর্টটা করা হয়েছে, এই রিপোর্টের সারাংশ হচ্ছে এইটা। এবং ক্যাশ লাইন যেটা, বাংলাদেশকে আলু রোক, ইটলি में भेज दिया, ভারত ने दिया কড়া জবাব। মানে বাংলাদেশকে টাইট মারা হচ্ছে। এখন আমাদের যে আলু এখন ফলন প্রচুর হয়, প্রচুর আলুর ফলন হয়। এখন আমাদের দেশে যে আলু উৎপাদন হয়, সেই উৎপাদিত আলুর আমরা মাত্র 30% ব্যবহার করি এবং 70% সৌদি আরব যায়, ইউএই যায়, কাতার যায়, ব্রিটেন যায়, আমেরিকা যায়, ইটালি যায়। এই সমস্ত জায়গায় যাওয়া ছাড়াও আরো যে জায়গাগুলো যায় সেগুলো হচ্ছে কিছু আফ্রিকান কান্ট্রি। সেই সমস্ত দেশেও আমাদের প্রচুর আলু মানে পণ্য আমাদের এখান থেকে ভারতবর্ষ থেকে রপ্তানি করা হয়। বাংলাদেশে যা আমাদের রপ্তানি হতো সেটা হচ্ছে আমাদের টোটাল রপ্তানির মাত্র 10%, যেটা বাংলাদেশ মাঝে মাঝেই বলতো আমরা নিমুনা, আমরা পণ্য বয়কট করুন। তা 10% পণ্য তো আমরা এদিক ওদিক যে কোনো জায়গায় চালিয়ে দিতে পারতাম। তাই এত যে পণ্য আমরা চালিয়ে দিলাম, ইটালিতে চলে গেল। ইটালির সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, আপনারা দেখেছেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মোদির একটা সুন্দর ভালো রসায়ন আছে। সেটা G7 বৈঠকের পর থেকে সেটা দারুণভাবে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। তো যাই হোক, তার ইটালিতে পাঠানোর কথা ছিল। ইটালিতে এই পণ্যগুলো সমস্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে আলুটাকে ওরা ক্যাশ লাইন করেছে, যেহেতু আলুটা বেশি যাচ্ছে ওই জন্য আলুটাকে ক্যাশ লাইন করেছে। এদিকে বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ। বাংলাদেশ গতকালকে বিক্ষোভ টিক্ষোভ হয়েছিল, আজকেও বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ চলছে। কিন্তু আজকে দূতাবাসের সামনে কোনো বিক্ষোভের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ ওখানে সেনা পুরো ঘিরে রেখে দিয়েছে। যেটা ভারত সরকার বলেছিল, সেনাবাহিনীকে অনুরোধ করেছিল আপনারা দূতাবাসটা রক্ষা করুন। তা ওখানে এখনো পর্যন্ত যায়নি। তবে পাগলের দল কখন ওখানে তাড়া করবে ভগবান জানে। এদিকে আমাদের যে আভ্যন্তরীণ যে সরকার গঠন হয়েছে, তাদের এখন মাথায় হাত পড়ে গিয়েছে, ব্যাংকে ডলার নেই, এবার আমদানিও করা যাচ্ছে না। তো ওদের কাগজ লিখছে, আমাদের কাগজ নয়। ওরা বলতে পারবে না যে আমাদের কাগজ, ওদের কাগজ লিখছে। আজকের পত্রিকা তারা লিখছে আমদানি কমায় সরবরাহে বড় বিপর্যয়ের আশঙ্কা। কি লিখছে?
আলোচ্য সময়ে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা কতটুকু কমেছে সেই তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্তা কালবেলাকে বলেন, বর্তমানে সব ধরনের এলসি খোলায় কড়াকড়ি আরোপ করায় তা কিছুটা কমেছে। আগে যেখানে দৈনিক 30 থেকে 35 কোটি ডলারের এলসি খোলা হতো, বর্তমানে 15 থেকে 20 কোটি ডলারে নেমে এসছে। সরকার পরিবর্তনের ফলে এতদিন যে সমস্ত বড় প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করেছে এখন তাদের এলসি সেভাবে খোলা হচ্ছে না। এতে আগামীতে ভোগ্যপণ্য সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গভর্নর আহসান মনসুরও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি সরকারি আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোকেও আবেদন জানিয়েছেন। কিন্তু বেসরকারি ব্যাংকে আবেদন জানালে কি হয়, বেসরকারি ব্যাংকের কাছেও তো ডলার নেই। ডলার যেটা থাকে মজুদ থাকে সেটা তো বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে থাকে। তো প্রত্যেকটা ব্যাংকে তো ডলার থাকে না। আমাদের যেমন রিজার্ভ ব্যাংকে ডলার থাকে, ওদেরও একটা সেন্ট্রাল ব্যাংক আছে বাংলাদেশ, সেখানে থাকে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে। তারা যদি এখন ডলার না দিতে পারে তাহলে ওরা ডলারটা পাবে কোত্থেকে? এগুলো হচ্ছে লোক ভোলানো কথা। এখন এই যে আমাদের এখানে যারা তিগ্রমবাজরা আছে তারা তো বলেই যাচ্ছে যে আমাদের তব কিছু চাই না, কিচ্ছু চাই না, আমাদের আল্লাহ খাওয়াইব। আল্লাহ কি করে খাওয়াবে? এই যে খবরটা আমি করার পর আমার কাছে যে কত কমেন্ট এসছে, আর শুধু এই সমস্ত কমেন্ট আর বলা যাবে না। এই সমস্ত কমেন্ট যত এড়িয়ে যাওয়া যায় তত ভালো। আমি চোখ বুজে থাকি, কি করব? এইসব ভিডিও করলে বাংলাদেশে গালাগাল ছাড়া আর কিছুই আসবে না। হ্যাঁ, কয়েকজন কিছু বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ আছেন, তারা বোঝেন, তারা বলছেন যে সত্যি আমাদের পক্ষে কিন্তু চালানো খুব অসুবিধা হবে। এদিকে মানে ঝামেলা কমার কোনো আশা নেই। এখন ছাত্রদের পাশাপাশি জামাত এবং হেফাজতে এরা দুজনেও রাস্তায় নেমে এবার ঝামেলা শুরু করেছে। তার কারণ হচ্ছে মূল্য বৃদ্ধি। আলুর দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চালের দাম প্রতি কেজিতে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। পেঁয়াজ কিছুটা পাকিস্তান থেকে আমদানি করেছে, কিন্তু সেই পেঁয়াজের কোয়ালিটি খুব ভালো নয়, ফলে লোকে নিতে চাইছে না। শাকসবজিতেও টান পড়েছে। এমন বর্ষা হয়েছে, বর্ষাতে সমস্ত ক্ষেত ডুবে গেছে, ফলে শাকসবজিও প্রচুর নষ্ট হয়েছে। এর ফলে বাজারে একটা আকাল দেখা দিয়েছে। এখন এই পরিস্থিতিতে এখন যদি কোনো দেশ যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেয় তাহলে বাংলাদেশকে কিন্তু এইখান থেকে বার করা খুব মুশকিল। এই যে যত এই যে মস্তানি করছে না, 1 মাস বাদে সব মস্তানি এদের ছুটে যাবে। এই মস্তানি কিছু থাকবে না। নবভারত টাইমসের একটা হিন্দি চ্যানেল আছে, তার নাম হচ্ছে এনবিটি। সেই এনবিটিতে আমাদের নিয়ে এসছেন মেজর জেনারেল রঞ্জিত সিংকে। মেজর জেনারেল রঞ্জিত সিং হচ্ছেন সেই মানুষ যিনি কার্গিল যুদ্ধে ফ্রন্টে থেকে, তখন তিনি ব্রিগেডিয়ার ছিলেন। 99-তে কার্গিল যখন যুদ্ধ হয় তখন তিনি সম্মুখে থেকে পুরো যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেই ব্রিগেডিয়ার এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছেন মেজর জেনারেল রঞ্জিত সিং। তিনি বলেছেন এখন ভারত যদি অ্যাকশন না নেয়, এনবিটিতে বলেছেন ভারত যদি অ্যাকশন না নেয় তাহলে পরে কিন্তু একটা ভারতের পক্ষে চাপ আসবে। সেটা হচ্ছে বর্ডারের চাপ। কারণ যত মূল্যবৃদ্ধি হবে, মূল্যবৃদ্ধি হলেই কিন্তু অশান্তি বাড়বে। ডাকাতি, চুরি, ছেঁচড়ামি, রাহাজানি সমস্ত কিছু বাড়তে থাকবে আস্তে আস্তে। তিনি বলেছেন মানে সামাজিক একটা অস্থিরতা যখন তৈরি হবে, তখন মারামারি কাটাকাটিটা যখন শুরু হবে, সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। কারণ এখনই দেশে পুলিশ নেই। 20% পুলিশ জয়েন করেছে, কিন্তু তারা কাজে খুব একটা আসছে না। তারা নিজেরাই ভয়তে থানায় ঢুকে বসে আছে। এদিকে সরকারের কিন্তু কোনো নজর নেই। এই যে এখন একটা সরকার হয়েছে, ক্লাবের একটা গঠনের মতো একটা সরকার হয়েছে, তার কিন্তু এদিকে কোনো নজর নেই। ডক্টর ইউনূসের কিন্তু কোনো রকম মানে হেলদোল নেই।
তিনি কিন্তু পরিষ্কার কোনো পথ এখনো দেখাতে পারেননি, কোন পথে বাংলাদেশকে নিয়ে যাবেন সে নিয়ে কিন্তু তিনি এখনো কিছু বলেননি, এবং নির্বাচন নিয়েও তিনি কোনো কথা বলেননি। তিনি শুধু এখন কি করে বেড়াচ্ছেন, তিনি পটাপট আওয়ামী লীগের লোককে ধরছেন, ধরে 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 জেলে পড়ছেন। গত পরশুদিনকে বোধহয় আমাদের আওয়ামী লীগের মন্ত্রিসভার যিনি বিদেশ মন্ত্রী ছিলেন দীপু মনি, তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে যখন এতে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া হয়, তাকে হেলমেট পরানো হয়েছে, তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, তা সত্ত্বেও পুলিশের সামনে তাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে মহিলার, এবং আদালতের মধ্যে ঢুকে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি চাই, ফাঁসি চাই, এই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে। এবং যত আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী আছে তারা সবাই এখন ভয়ে কোথায় লুকিয়ে পড়েছেন, অর্ধেক হয়তো স্ট্রোক হয়ে মরে যাবেন। কারণ এদের হাতে যদি ধরা পড়ে তাহলে পরে পিটিয়ে মেরে ওই সেতু থেকে এরা মাথা নিচে পা উপরে করে ঝুলিয়ে দেবে। এরা বড় বড় চিত্ত আক্রমণ করছে। দেশ যায় ভাঁড়মে, দেশের জন্য ভাবছে না, কিন্তু এখন প্রতিশোধের রাজনীতি হচ্ছে। হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যদি বাতিল করে দেয় তাহলে পরে ভারতের কাছে হাসিনাকে রাখা কিন্তু একটুখানি মুশকিল হয়ে দাঁড়াবে। এখন সেটা কি অবস্থা দাঁড়ায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু হাসিনাকে কোনো মতেই ভারতবর্ষ এই অবস্থায় বাংলাদেশে পাঠাবে না। এটা আগেও মোদিজি পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। এবারেও কিন্তু বিদেশ মন্ত্রক একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না। কারণ ওই মহিলাকে তুলে দিলে সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে দেখবেন সব আইনের কাজকর্ম ছেড়ে ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, আর নইলে রাস্তাতেই পিঠে মেরে দেবে। আমি যে আগেও বলেছি, আমি এখনো বলছি যে বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো এখন মানে আকার ইঙ্গিতে কিছু বোঝা যাচ্ছে না, হবে না। এখন বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হবে, আরো খারাপ হবে। এবং হিন্দু যে শুধু মার খাচ্ছে তা নয়, হিন্দুর পাশাপাশি যারা আওয়ামী লীগ করত মুসলিম, তাদেরকেও বাড়ি থেকে বার করে এনে পেটানো হচ্ছে। এবং বেছে বেছে যত হিন্দু শিক্ষক আছে, সরকারি কর্মী আছেন, তাদেরকে জোর করে পদত্যাগপত্র লেখানো হচ্ছে, তারপরে কোরআন পাঠ করা হচ্ছে। ফেসবুকে আমি এরকম অনেকগুলো দিয়েছি, আপনারা তরুণ ঘোষ ফেসবুক সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন এক ভদ্রমহিলাকে টেনে হিজড়ে চেয়ার থেকে টেনে নামানো হয়েছে। আর একজন মহিলার দোষ হচ্ছে তিনি হিন্দু, তিনি ব্রাহ্মণ, তার জন্য তাকে করেছে, বরখাস্ত তো পদত্যাগ তো করিয়েছে, করানোর পরে গাছে বেঁধে ওই কম্পাউন্ডের একটা গাছে বেঁধে কলেজ কম্পাউন্ডে তাকে জুতো পেটা করা হচ্ছে। পুরো একেবারে তালিবানি শাসন চলছে। আর ছাত্রদের উৎপাতে মানুষ এখন মানি ব্যাগ আর মোবাইল সমস্ত কিছু রেখে বাড়িতে রেখে দিয়ে টুকটুক টুকটুক করে বেরোচ্ছে। এই হচ্ছে টোটাল পরিস্থিতি। সে ঢাকা বলুন আর আপনার গ্রামগঞ্জের শহরে বলুন, সর্বত্র এই অরাজকতা চলছে। এখন দেখা যাক কোথায় গিয়ে অবস্থাটা দাঁড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।